মেঘালয় সহ ভারতের অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলির প্রত্নতাত্ত্বিকদের একটি বিশেষ আগ্রহের বিষয়। নব্য প্রস্তর যুগ থেকে এখানে মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে। নব্য প্রস্তর যুগের যে সকল চিহ্ন আজ পর্যন্ত পাওয়া গেছে তার বেশিরভাগই খাসি পাহাড়, গারো পাহাড় এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির উচ্চতা সম্পন্ন স্থানে অবস্থিত। এই সকল স্থানে ঝুম বা স্থানান্তর চাষ আজও প্রচলিত, যা নব্য প্রস্তর যুগেও প্রচলিত ছিল। এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও এখানকার উচ্চ মালভূমি বন্যা এবং মৃত্তিকা ক্ষয় থেকে সুরক্ষা প্রদান করে। মানব সভ্যতার ধান চাষের ইতিহাসে মেঘালয়ের গুরুত্ব রয়েছে। ইয়ান গ্লোভার ধান চাষের ইতিহাস সম্পর্কে বলেছেন, ভারত ধান ও অন্যান্য প্রজাতির 20,000 প্রজাতির শস্য চাষের একটি প্রধান কেন্দ্রভূমি এবং উত্তর পূর্ব ভারত ধান চাষের একটি অনুকূল স্থান। মেঘালয়ের পাহাড়ি অঞ্চল প্রত্নতাত্ত্বিক সময় থেকে মানুষের বসবাসের চিহ্ন বহন করছে। 19 শতকে ব্রিটিশ প্রশাসনের অধীন পর্যন্ত খাসি, গারো এবং জয়ন্তিয়া উপজাতিদের নিজস্ব রাজ্য ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা 1835 খ্রিস্টাব্দে মেঘালয়কে আসামের অন্তর্ভুক্ত করে নেয়। ব্রিটিশ রাজ্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে এই স্থানটি অর্ধ স্বাধীন মর্যাদা পেয়েছিল। 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গের সময় মেঘালয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের একটি অংশ হয়ে যায়, কিন্তু 1912 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রহিত হলে মেঘালয় পুনরায় আসাম প্রদেশের অংশে পরিণত হয়। 1921 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি ভারত শাসন আইন 1919-এর 52 ধারা অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল ইন কাউন্সিল খাসি রাজ্যগুলি বাদ দিয়ে মেঘালয় অঞ্চলগুলিকে পশ্চাৎপদ এলাকা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীকালে ব্রিটিশ প্রশাসন ভারত শাসন আইন 1935 প্রণয়নের মাধ্যমে পশ্চাৎপদ অঞ্চলগুলিকে বর্জিত এবং আংশিকভাবে বর্জিত অঞ্চল নামে দুটি শ্রেণীতে ভাগ করে। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার সময় বর্তমান মেঘালয় আসামের দুটি জেলা হিসেবে পুনর্গঠিত হয় এবং আসাম রাজ্যের মধ্যে সীমিত স্বায়ত্তশাসনের মর্যাদা পায়। মেঘালয় অধিবাসীরা 1960 খ্রিস্টাব্দ থেকে একটি পৃথক পার্বত্য রাজ্যের জন্য আন্দোলন শুরু করে। 1968 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর ভারত সরকার আসাম রাজ্যের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের জন্য একটি নীতি ঘোষণা করে, যেখানে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের 20 নম্বর অনুচ্ছেদের তালিকায় থাকা অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। তদনুসারে 1969 খ্রিস্টাব্দে আসাম পুনর্গঠন আইন নামে একটি স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের আইন প্রণীত হয়েছিল। আসাম রাজ্য দুটি জেলা খাসি ও জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় নিয়ে মেঘালয়ে গঠিত হয়েছিল। ভূগোলবিদ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় 1936 খ্রিস্টাব্দে তার লে প্লাটু দ্য মেঘালয় নামক গবেষণাপত্রে উত্তর পূর্ব ভারতের মেঘপুঞ্জ সম্মিলিত পাহাড়ি অঞ্চলকে মেঘালয় নাম দিয়েছিলেন। 1970 খ্রিস্টাব্দে পাহাড়ি অঞ্চলগুলিকে নিয়ে রাজ্য গঠনের সময় ভারত সরকার শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের দেওয়া মেঘালয় নামটি গ্রহণ করে এবং মেঘালয় নামক পূর্ণ রাজ্যের জন্ম হয়। ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিল অনুসারে স্বায়ত্তশাসিত রাজ্যের 37 সদস্যের আইনসভা থাকায় আইনটি 1970 খ্রিস্টাব্দের 2রা এপ্রিল কার্যকর হয়। 1971 খ্রিস্টাব্দে সংসদে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল পুনর্গঠন আইন অনুযায়ী 1971 পাস হওয়ার পর মেঘালয়ের স্বায়ত্তশাসিত রাজ্যকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয়। 1972 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি থেকে মেঘালয় নিজস্ব বিধানসভা গঠন করে পূর্ণ রাজ্যে পরিণত হয়। মেঘালয় উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যগুলির অন্যতম। এর দক্ষিণে বাংলাদেশের ময়মনসিংহ আর সিলেট, পশ্চিমে রংপুর, উত্তরে আর পূর্বে আসাম। প্রায় 22,430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:3:1। উপত্যকা আর মালভূমির মিশেলে পাহাড়ি মেঘালয় ভূতাত্ত্বিকভাবে সমৃদ্ধ। এখানে মূলত আছে আর্কিয়ান শিলা, যেখানে কয়লা, লাইমস্টোন বা চুনাপাথর, ইউরেনিয়াম আর সিলামানাইটের মতো মূল্যবান খনিজ মজুদ রয়েছে। মালভূমিগুলির উচ্চতা 150 মিটার 490 ফুট থেকে 1961 মিটার অর্থাৎ 6,434 ফুট পর্যন্ত হতে পারে। মূল অংশের খাসি পাহাড় এলাকার উচ্চতা সবচেয়ে বেশি। এরপর আছে জয়ন্তী পাহাড় এলাকা। মেঘালয়ের সর্বোচ্চ চূড়া শিলং চূড়া, যার উচ্চতা 1961 মিটার। পশ্চিমের গারো পাহাড় এলাকা প্রায় সমতল। এখানে সর্বোচ্চ চূড়া নকরেক চূড়া, যার উচ্চতা 1515 মিটার।
মেঘালয়ের অনেক নদী রয়েছে, এদের অধিকাংশই বৃষ্টি নির্ভর এবং মৌসুমী হয়। গারো অঞ্চলের প্রধান নদীগুলির মধ্যে রয়েছে গানোল, ডেরিং, সান্দা, বান্দ্রা, বুগাই, ডারেং, ডুপাই, নিতাই। মূল ভূখণ্ড আর পূর্বাংশে আছে খ্রি, উমতি, ডিগ্রি, উমিয়াম বা বড়পানি, কিনসি, উমগি, উমগট, উমখেন, মাওপা, মিন্দু, মিনতেং, উমিয়ান, খোয়ান। 1937 সালে রাজ্যের গঠনের পর প্রারম্ভিক 11 বছর অল পার্টি হিল লিডার্স কনফারেন্স দল ক্ষমতায় থাকে। তারপর বিভিন্ন মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় 37 বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস বেশিরভাগ সময়ই ক্ষমতায় রয়েছে মেঘালয়তে। রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, একটি শিলং এবং অপরটি তুরা। শিলং আসনটি 1989 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দখলে রয়েছে। তুরা আসনটি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএর অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির দখলে রয়েছে। 2013 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস জোট সরকার গঠন করেছিল। 2018 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2020 সালের আগস্ট থেকে মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন সত্যপাল মালিক। আর এবার 2023 বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি। মেঘালয় বিধানসভার বর্তমানে 60 জন সদস্য রয়েছে। মেঘালয় লোকসভায় 2 জন প্রতিনিধি রয়েছেন, একজন করে শিলং এবং তুরা থেকে। রাজ্যসভায় এর 1 জন প্রতিনিধিও রয়েছে। রাজ্য সৃষ্টির পর থেকে মেঘালয় গুয়াহাটি হাইকোর্টের এখতিয়ারে রয়েছে। গুয়াহাটি হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ 1974 সাল থেকে শিলংয়ে কাজ করছে। তবে মার্চ 2013 মেঘালয় হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট থেকে আলাদা করা হয়েছে এবং এখন রাজ্যের নিজস্ব হাইকোর্টও রয়েছে। গ্রামীণ জনসংখ্যাকে স্থানীয় স্বশাসনের যন্ত্র সরবরাহ করার জন্য ভারতের সংবিধানে বিধান করা হয়েছিল। তদনুসারে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি স্থাপিত হয়েছিল। উত্তর পূর্ব অঞ্চলে বিরাজমান স্বতন্ত্র প্রথা ও ঐতিহ্যের কারণে এই অঞ্চলে একটি পৃথক রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো থাকা প্রয়োজন বলে মনে করা হয়েছিল। এটা অনুভূত হয়েছিল যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি এই ঐতিহ্যগত ব্যবস্থাগুলির স্বার্থে সংঘর্ষে আসতে পারে। এসব কারণে গোপীনাথ বরদলৈয়ের নেতৃত্বে গঠিত একটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে ষষ্ঠ তফসিলটি সংবিধানে যুক্ত করা হয়েছিল এবং মেঘালয়ের এলাকাসহ উত্তর পূর্বের কিছু গ্রামীণ এলাকায় স্বায়ত্তশাসিত জেলা পরিষদের গঠন প্রদান করা হয়েছে। মেঘালয়ের স্বায়ত্তশাসিত জেলা পরিষদ সমূহ নিম্নরূপ: খাসি পাহাড় স্বায়ত্তশাসিত জেলা পরিষদ, গারো পাহাড় স্বায়ত্তশাসিত জেলা পরিষদ, জয়ন্তিয়া পাহাড় স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। তো এই ছিল মেঘালয়ের ইতিহাস এবং রাজনৈতিক প্রেক্ষাপট। মেঘালয়ের ভোট চলছে এবং মেঘালয়ের ভোটের বিধানসভা ভোটের রেজাল্টও আসন্ন। তো 2023 সালে মেঘালয়তে কে সরকার গঠন করবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসছি। সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।